এখানে দেওয়া আছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতামাতার বয়সের যোগফল 51 বছর হলে পুত্রের বয়স কত? এই প্রবলেমটা থেকে আমরা লিখতে পারি পিতা আর মাতার বয়সের অনুপাত কত লিখতে পারি? 9:8। এটা এই কারণে লিখতে পারি কারণ পিতা ও মাতার দুজনের যে বয়স দেওয়া আছে সেটা পুত্রের রেসপেক্টে দেওয়া আছে, মানে একই ব্যক্তির রেসপেক্টে দেওয়া আছে। এখন যদি পিতার বয়স পুত্রের রেসপেক্টে থাকতো আর মাতার বয়স থাকতো অন্য যে কোনো ব্যক্তির রেসপেক্টে পুত্র ছাড়া, সেটা কন্যা কিংবা অন্য যে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে আমরা এই রেশিওটা লিখতে পারতাম না। যেহেতু দুজনের একই ব্যক্তির রেসপেক্টে দেওয়া আছে দুজনের বয়সটা, তাই আমরা এই রেশিওটা এভাবে লিখতে পারি। এবারে তাহলে পিতার বয়স কত হবে? ফাদার ইকুয়ালস টু কি লিখতে পারি? টোটাল বয়স কত দেওয়া আছে? 51 ইয়ার্স ইন্টু আনুপাতিক ভাগাকার করতে হবে। পিতার জন্য 9 ডিভাইডেড বাই 9 প্লাস 8, এটা হয়ে যাবে পিতার বয়স সমান 51 ইন্টু 9/17। 17 3 51, 9 3 27, অর্থাৎ পিতার বয়স কত? 27 বছর। এখন কি বলা আছে কোশ্চেনে? যে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, অর্থাৎ পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে সান ইকুয়ালস টু, সেটা হচ্ছে পিতার যে বয়স তার 9 ভাগের 1 ভাগ, অর্থাৎ পিতার বয়স কত? 27 ইন্টু 1/9 ইয়ার্স হয়ে যাবে এটা পুত্রের বয়স। 9 3 27 ইকুয়ালস টু 3 ইয়ার্স, অর্থাৎ পুত্রের বয়স কত হবে? 3 বছর। এবারে এটা আমরা রেশিও না ধরে এক্স ধরেও করতে পারি। ধরি পুত্র অর্থাৎ সান ইকুয়ালস টু এক্স ইয়ার্স, অর্থাৎ পুত্রের বয়স এক্স বছর। এবার পিতার বয়স কত হবে? ফাদার ইকুয়ালস টু 9x, যেহেতু 9 গুণ বলেছে 9x ইয়ার্স। মাতার বয়স কত হবে? মাদার ইকুয়ালস টু 8x ইয়ার্স, যেহেতু 8 গুণ বলেছে। এবার দুজনের বয়সের সমষ্টি কত বলেছে? ফাদার প্লাস মাদার ইকুয়ালস টু 51 ইয়ার্স, ইকুয়ালস টু সেটা কত? 9x প্লাস 8x और 17x इक्वल्स टू कत হবে? 51 और x इक्वल्स टू 51/17 इक्वल्स टू 17 3 51 3 ইয়ার্স, অর্থাৎ পুত্রের বয়স হয়ে যাবে 3 বছর। এর পরের প্রবলেমটা বলা আছে 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত কত ছিল? 3:4, আর 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। এখন বি এর বর্তমান বয়স কত? এটা রেশিও মেথডে করলে সবচেয়ে সুবিধা হবে। এ এবং বি দুজনের কথা বলেছে, যাদের 7 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? 3:4, এটা 7 ইয়ার্স এগো। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? সেটা হয়ে যাবে 7:8। এবারে এ আর বি দুজনের ক্ষেত্রেই দেখি। বি এর ক্ষেত্রে কি? আগে রেশিও ছিল 4 ইউনিট, পরে হয়েছে 8 ইউনিট। কত বেড়েছে? 4 ইউনিট। তেমনি ভাবে এর ক্ষেত্রে আগের ইউনিট ছিল 3 ইউনিট, এখন হয়েছে 7 ইউনিট, অর্থাৎ বেড়েছে কত? 4 ইউনিট। সুতরাং দুজনের ক্ষেত্রেই সমান সমান ইউনিট বেড়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি এই যে 4 ইউনিট, এই 4 ইউনিটের ভ্যালু কত? সেটা হচ্ছে 7 বছর আগে প্লাস 9 বছর পরে, অর্থাৎ এই বর্তমান সময় দাঁড়িয়ে 7 বছর আগে থেকে 9 বছর পরে অবধি কতটা হয়? সেটা হচ্ছে 16 বছর। 9 7 16 বছর, অর্থাৎ 4 ইউনিটের ভ্যালু 16 বছর। 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 4 ইয়ার্স, 4 বছর। এবারে কি জানতে চেয়েছে? বি এর বর্তমান বয়স। তাহলে বি এর 7 বছর আগে কত ইউনিট ছিল? সেটা হচ্ছে 4 ইউনিট। তাহলে 4 ইউনিট সমান কত হবে? 16 বছর। এটা তো 7 বছর আগে বি এর বয়স ছিল। 7 ইয়ার্স এগো এজ অফ বি। এটা তো 7 বছর আগে বি এর বয়স ছিল, কত ছিল? সেটা হচ্ছে 16 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ অফ বি ইকুয়ালস টু 16 প্লাস 7 ইয়ার্স, কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 23 ইয়ার্স। তাহলে 23 বছর হয়ে যাবে বি এর বয়স। এবার পরীক্ষায় অনেক সময় আমরা ভুলে যেতে পারি শর্টকাট বা রেশিও মেথড, তো সেক্ষেত্রে বেসিক জিনিসটা মনে রাখাও খুবই জরুরি। তো এই অঙ্কটাকে আমি বেসিক প্রসেসে করে দেখাচ্ছি। এ আর বি এর 7 বছর আগে বয়সের অনুপাত কত ছিল? এ ইস টু বি, সেটা হচ্ছে 3:4। আমি ধরি কমন রেশিও এক্স, কমন অনুপাত আমি এক্স ধরলাম। তাহলে এ এর 7 বছর আগে বয়স কত ছিল? 3x ইয়ার্স, আর বি এর কত ছিল? 4x ইয়ার্স। এটা 7 বছর আগের বয়স। এখন 9 বছর পরে বয়সের রেশিও দেওয়া আছে, তাহলে 9 বছর পরে এর বয়স কত হবে? 7 বছর আগে প্লাস 9 বছর পরে কত হবে? 3x প্লাস 16 ইয়ার্স। তেমনি ভাবে
বছর পরে বি এর বয়স কত হবে? 4x প্লাস 7 বছর আগের বয়স, 7 বছরটা কাউন্ট হবে, প্লাস 9 বছর পরে 9 বছর যোগ হবে, অর্থাৎ কত আসবে এখানে? 4x প্লাস 16 ইয়ার্স। এটা হচ্ছে এ এর বয়স, যেটা 9 বছর পরে হবে, আর এটা বি এর বয়স, যেটা 9 বছর পরে হবে। এখন কোশ্চেনে দুজনের বয়সের রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 3x প্লাস 16, এটা হচ্ছে এ এর বয়স, ডিভাইডেড বাই 4x প্লাস 16, এটা হচ্ছে বি এর বয়স। এই দুজনের রেশিও কত দেওয়া আছে? এটা হচ্ছে 7/8। এবার এখান থেকে সলিউশন করতে হবে। এটা হচ্ছে 24x প্লাস 16 8 128 ইকুয়ালস টু 7 4 28x প্লাস 16 7 112, और 28x টা বাঁদিকে এলে পড়ে থাকবে 4x ইজ ইকুয়ালস টু 16 और x ইজ ইকুয়ালস টু 4। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেলাম হচ্ছে 4। এবারে a আর b এর 7 বছর আগের বয়স কত ছিল? a এর বয়স ছিল কত? a এর বয়স ছিল 3 ইন্টু x এর ভ্যালু 4 অর্থাৎ 12 বছর, আর b এর বয়স ছিল কত? 4 ইন্টু 4 অর্থাৎ 16 বছর। এটা হচ্ছে 7 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে? বর্তমানে এ এর বয়স হবে 12 প্লাস 7 অর্থাৎ 19 বছর, আর বি এর বয়স কত হবে? বর্তমান বয়স 16 প্লাস 7 অর্থাৎ 23 বছর। তাহলে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স হচ্ছে 23 বছর। এর পরের অঙ্কটাই বলেছে এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি করতে পারে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ হবে? এটা কনভেনশনাল মেথডে ফ্র্যাকশন করে করা হয়, তো ফ্র্যাকশন করলে ক্যালকুলেশন জটিল হয়ে যায়। তো সেটা না করে আমি কি করছি, আমি লিখছি এ কত দিনে করতে পারে? এ করতে পারে 4 দিনে, আর বি করতে পারে 12 দিনে। এবার এই দুজনের লসাগু কত? 4 আর 12 লসাগু হচ্ছে 12, অর্থাৎ আমি টোটাল কাজটাকে যদি 12 ধরে নিই, তাহলে আমাদের ফ্র্যাকশন আসার চান্স খুবই কম, ফ্র্যাকশন আসবেই না। এবারে যদি টোটাল কাজ 12 হয় এবং এর সেটা করতে 4 দিন টাইম লাগে, তাহলে এ একদিনে কতটা কাজ করে? সেটা হচ্ছে 4 3 12, 3 ইউনিট। এটা হয়ে গেল এ এর এফিসিয়েন্সি। তেমনি ভাবে বি কত ইউনিট কাজ করে? 12 ইউনিট কাজ 12 দিনে করে, তাহলে একদিনে কত করে? 1 ইউনিট। 1 হয়ে গেল বি এর এফিসিয়েন্সি। তাহলে দুজন যদি একসাথে কাজ করে, একদিনে টোটাল কত এফিসিয়েন্সি ব্যয় হবে কাজের পেছনে? সেটা হচ্ছে 3 প্লাস 1 অর্থাৎ 4 ইউনিট। দুজন একসাথে কাজ করলে পার ডে 4 ইউনিট করে এফিসিয়েন্সি পাবো। তাহলে টোটাল কাজ আমার কত? 12 ইউনিট। এবার যদি পার ডে 4 ইউনিট করে এফিসিয়েন্সি পাই, তাহলে টোটাল কাজ করতে কতদিন টাইম লাগবে? সেটা হচ্ছে 12/4, কাটাকুটি করলে কত হয়? 4 3 12 অর্থাৎ 3 দিন। 3 দিন হয়ে যাবে উত্তর। তারপরে বলে দিয়েছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি কত সময় শেষ করবে? এখানে কে বেশি কাজ করে? বি, কারণ বি এর তুলনায় এ 20% কম কাজ করছে, অর্থাৎ বি যদি 100% কাজ করে, এ তাহলে কত কাজ করবে? এ করবে 20% কম। 100 থেকে 20% বাদ দিলে কত হয়? 80%। তাহলে এ এর এফিসিয়েন্সি আর বি এর এফিসিয়েন্সি যদি রেশিও বের করি, এ যদি 80 কাজ করে, বি করে 100, অর্থাৎ তাদের এফিসিয়েন্সি রেশিও কত হলো? 20 4 100, 20 5 100, 4:5 হয়ে গেল তাদের এফিসিয়েন্সি রেশিও। এটা হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও। এখন আমরা জানি যার এফিসিয়েন্সি যত বেশি, সে তত কম টাইম নেয় কাজ করতে, অর্থাৎ ঠিক অপোজিট হচ্ছে। মানে আমি যদি একদিনে 2 ইউনিট কাজ করি, তাহলে আমার কোনো কাজ শেষ করতে 50 দিন সময় লাগবে। যদি কাজটা 100 ইউনিট হয়, আমার 50 দিন লাগছে। এবারে কেউ যদি পার ডে 1 ইউনিট কাজ করে, তাহলে তার ওই 100 ইউনিট কাজ করতে 100 দিন টাইম লাগবে, অর্থাৎ তার এফিসিয়েন্সি কম, দিন সংখ্যা বেশি লাগছে। আমার এফিসিয়েন্সি বেশি, দিন সংখ্যা কম লাগছে। তাহলে ঠিক অপোজিটটা হচ্ছে, উল্টোটা হচ্ছে। তাই এক্ষেত্রে যদি এফিসিয়েন্সি রেশিও 4:5 হয়, টাইমের রেশিও হয়ে যাবে ঠিক এর উল্টোটা, সেটা হয়ে যাবে কত? 5:4। এবারে কি বলেছে? এবারে বলেছে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে এর টাইম কত লাগছে? এর টাইম লাগছে 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে? 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা মানে কত? 15-2 ঘন্টা, অর্থাৎ 5 ইউনিট মানে 15-2 ঘন্টা। 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট হবে 15-2 ইন্টু 1/5, আর বি এর টাইম কত লাগছে? সেটা হচ্ছে 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু কত হবে? ইন্টু 4। এটা কাটাকুটি করলে আসবে 2 2 এ 4, আর 5 3 এ 15, অর্থাৎ 3 2 6, 6 আওয়ার।
অর্থাৎ বি ওই কাজটি শেষ করতে কত ঘন্টা টাইম নেবে, সেটা হচ্ছে 6 ঘন্টা সময় নেবে। এর পরের কোশ্চেনে আছে এক্স ওয়াই এবং জেড 6,000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো, আর বাকি কাজটি জেড একা শেষ করলো। এখন জেড এর মজুরি কত? মজুরির হিসেবটা সেরকমই হয়, যে যতটা পরিমাণ কাজ করে সেই হিসেবে মজুরি দেওয়া হয়। এখন যদি এক্স প্লাস ওয়াই টোটাল কত কাজ করেছে, 3/4 অংশ, এখান থেকে বলতে পারি যে 4 ভাগ কাজ হলে এক্স ওয়াই মিলে কত করেছে, 3 অংশ করেছে। তাহলে বাকি কাজ কত, 1 অংশ পড়ে আছে। তাহলে কত অংশ, সেটা মোট কাজের 1/4 অংশ এখনো পড়ে আছে, যেটা কে করেছে, জেড করেছে। তাহলে জেড টাকা কত পাবে, সে 1/4 অংশ টাকা পাবে। তাহলে জেডের টাকার পরিমাণ কত, 1/4 ইন্টু টোটাল কত টাকা দেওয়া হয়েছে, 6,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে সেটা কাটাকুটি করলে কত আসে, 1,500 টাকা। অর্থাৎ জেড কত টাকা পাবে, জেড পাবে হচ্ছে মজুরি হিসেবে 1,500 টাকা। এটাই হয়ে যাবে উত্তর।